হ্যালো এভরিওয়ান, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে আজকে ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দরের মধ্যে বর্তমান বিদ্যমান সমস্যা নিয়ে আজকে এটাকে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করব। আমরা আগেকার মধ্যে যেভাবে ট্রান্সলেট করতাম বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে। আচ্ছা, এখানে যেটা হেডলাইন সেটা হচ্ছে ক্রাইসিস এট চট্টগ্রাম ফোর্ট মাস্ট এন্ড। এটার বাংলা অনুবাদ আপনারা সবাই বুঝতে পারতেছেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে সংকট সমস্যা এটা অবশ্যই বন্ধ করতে হবে। এখানে দেখেন মাস্ট এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, অ্যান্ড হচ্ছে এখানে মেইন ভার্ব। এখানে যে মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি সর্বদা মেইন ভার্বের বেস ফর্ম হয়। এখানে অ্যান্ড এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়েছে। এই ফুলটা মিলে আমরা বলতে পারি এটা একটা ভার্বাল ফ্রেজ বা এটা একটা ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই যে তাহলে একটা বাক্যে যদি আমরা ফাইনাইট ভার্ব যদি আইডেন্টিফাই করতে পারি, ফাইনাইট ভার্বের আগেই যতটুকু অংশ থাকে ততটুকু সাবজেক্ট, তাহলে ক্রাইসিস এট চট্টগ্রাম ফোর্ট এটা হচ্ছে যে সাবজেক্ট। এখন আমরা জানি, আমি অনেকবার বলেছি, সেন্টেন্সের সাবজেক্ট সর্বদা নাউন অথবা প্রনাউনেই হবে। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রনাউন হবে। এখানে যেহেতু একাধিক ওয়ার্ড আছে তখন এটাকে আমি বলতে হবে আমাকে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় ক্রাইসিস এট চট্টগ্রাম ফোর্ট এটা কি, এটা একটা নাউন ফ্রেজ। এখানে একটা ফ্রেজ আইডেন্টিফিকেশনের একটা অ্যাট্রাক্টিভ একটা আমরা প্র্যাকটিক্যাল রুল শিখব। মনে করুন অ্যাড থেকে আমি পরীক্ষার মধ্যে এক্সামে অ্যাড থেকে আন্ডারলাইন করা হলো, ফুলটা না, ফুলটা করলে তো নাউন ফ্রেজ, ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ আছে। যদি এর থেকে আন্ডারলাইন করা হয় তাহলে এটা কি, এটা কি দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, কোথায় সংকট। এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে তখন ওয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা জানি যে ওয়ার দ্বারা এবং হয়েন দ্বারা এবং ওয়াই দ্বারা এবং হাউ দ্বারা, এই চারটা দ্বারা প্রশ্ন করে যদি কোনো একটা ফ্রেজ পাওয়া যায় সেটাকে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি এই যে অ্যাট চট্টগ্রাম ফোর্ট এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখান থেকে কি দেখেছেন, একটা ফ্রেজ আইডেন্টিফিকেশনে কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে। এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর এটা কোথায় আছে কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল সেন্সে ফ্রেজটা আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা, এবং ক্রাইসিস যদি আমরা দেখি এটা একটা সিঙ্গুলার ফর্ম, এটার ফ্লোরাল ফর্ম হচ্ছে দ্য ক্রাইসিস, অর্থাৎ শব্দের পরে যদি আইএস থাকে ইএস যুক্ত করে ফ্লোরাল ফর্ম করতে হবে, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের সংকট অবশ্যই বন্ধ করতে হবে। এটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এরপর নিচে একটা সেন্টেন্স আছে সেটা একটু আমরা দেখব। লেট দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ডিসাইড অন দ্য ডিফি ওয়ার্ল্ড ডিল। অর্থাৎ নির্বাচিত সরকারকে ডিপি ওয়ার্ল্ডের যে চুক্তি সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিন। এখানে এটা একটা রিকোয়েস্ট করা হচ্ছে। এটা লেট দ্বারা যখন বাক্য শুরু হয় রিকোয়েস্ট করা হলো তখন এটাকে আমরা বলতে পারি অর্থ অনুসারে বাক্যের মধ্যে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, একটা বিষয় লক্ষ্য রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা ভার্বটা, ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট টেন্স হবে এবং ভার্বটা সর্বদা বেস ফর্মে থাকবে। এটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো ফার্স্ট টেন্সে হবে না, মাস্ট। আচ্ছা, এখানে হচ্ছে যে ডিসাইড হচ্ছে যে মেইন ভার্ব। তাহলে ইলেক্টেড গভর্নমেন্ট এটা হচ্ছে যে সাবজেক্ট, আবার একটা নাউন ফ্রেজ। এখানে গভর্নমেন্ট হচ্ছে যে নাউন, এটা হচ্ছে দ্য নাউন, আর ইলেক্টেড হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ইলেক্টেড হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ এটা ইলেক্ট থেকে ইলেক্টেড হয়েছে, খেয়াল করেন। আবার গভর্নমেন্ট এটা গভর্ন এতটুকু হচ্ছে দ্য ভার্ব, এটা মেন্ট যুক্ত করে নাউন করা হয়েছে। আর ডিসাইড এটা একটা ভার্ব, ডিসাইডের নাউন হচ্ছে দ্য ডিসিশন, ডিসাইডের নাউন হচ্ছে দ্য ডিসিশন। এখান থেকে আমি ওয়ার্ড ফরমেশনের কয়েকটা জিনিস কেন দেখাইলাম, এখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি ওয়ার্ড ফরমেশনের বিষয়গুলো যদি মানে একটা থেকে আপনি যদি একাধিক পার্টস অফ স্পিচ কনভার্ট করতে পারেন, আপনার ভোকাবুলারির যে স্কিলটা ফরমেশনের যে একটা এনরিচমেন্ট সেটা অনেক হাই হয়ে যাবে, যেটা একদম হাই ফারবুল হয়ে যাবে।
আপনি ইজিলি একটা ওয়ার্ড করুন আরেকটা ওয়ার্ডে যদি কনভার্ট করতে পারেন, লেখার যে একটা পার্টস অফ স্পিচের বিন্যাস সেটা একদম নিখুঁতভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনার লেখা পার্টস অফ স্পিচের বিন্যাসের কারণে সেন্টেন্সটা অনেক বেশি নিখুঁত করে দিবে। এই জন্য ওয়ার্ডকে বিন্যাস করবেন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবেন। আচ্ছা, আমরা এটা জানলাম, আমরা একটু বিস্তারিত দেখব ভিতরে কি আছে কলামটার ভিতরে। একটু আমরা এমনভাবে পড়ব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা এবং আমার মানে প্রোফাইলটা আমি খুব দ্রুত গ্রো করতে চাচ্ছি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং প্রোফাইলটা হচ্ছে একটু ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু খাতা কলম নিয়ে বসবেন যখন ক্লাসটা করবেন, আমার ক্লাসটা, তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করবেন, একটা নির্দিষ্ট খাতা ইউজ করবেন। আচ্ছা, এখন আসি এখানে কি বলা হচ্ছে। উই ক্যান নট, আমরা পারি না। এম্পাসাইজ, আমরা গুরুত্ব আরোপ করতে পারি না। এনাফ, আমরা যথেষ্ট গুরুত্ব আরোপ করতে পারি না। এখানে দেখো ক্যান নট মডেল ভার্ব, এম্পাসাইজ হচ্ছে দ্য মেইন ভার্ব, তাহলে আই হচ্ছে দ্য সাবজেক্ট, এটা একটা প্রোনাউন। এই যে এটার অর্থ হচ্ছে তো গুরুত্ব আরোপ করা, যেটাকে আমরা যদি সিনোনিমে লিখি হাইলাইট করা, কোনো কিছুকে একদম জোর দিয়ে বলা, গুরুত্ব আরোপ করা, এটাকে হাইলাইট বলা হয়। এখানে যদি আমরা দেখি শব্দের পরে এখানে আইএসি আছে, শব্দের পরে আইএসি থাকলে সেটা ভার্ব হয়। যেমন আমি যদি বলি মেমোরি, মেমোরি মানে আমরা কি জানি, স্মৃতি। যেমন এটাকে যদি আমি ভার্বে রূপান্তর করি, তাহলে এটাকে আমাকে বলতে হবে মেমোরাইজ। অর্থাৎ শব্দের পরে যদি আইএসি বা আইজেটি থাকলে সেটা ভার্ব হয়। আচ্ছা, তাহলে গুরুত্ব আরোপ করতে হবে। এই যে ভার্বের পরবর্তী ওয়ার্ডটা আমরা জানি অবজেক্ট হয়। কখন অবজেক্ট হয় সেটা বুঝবো, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো ওয়ার্ড খুঁজে পাই, সেটা যদি নাউন অথবা প্রনাউন হয়, তখনই বুঝবো এটা অবজেক্ট। যেমন এখানে গুরুত্ব আরোপ করতে হবে কতটুক, এটা হাউ দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, তাহলে কে বা কাকে না, তাহলে বুঝতে পেরেছি যে এখানে কোনো অবজেক্ট নাই। যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না সে ভার্বকে বলবো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই বাক্যের জন্য এম্পাসাইজ হচ্ছে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। যদি এটার পর অবজেক্ট থাকতো তাহলে আমি বলতাম এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা ভার্ব ডিপেন্ড করবে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, অবজেক্ট থাকার না থাকার উপর ভিত্তি করবে। থাকলে আমরা বলবো যে এটা ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এই কথাটা আমি কেন বলেছি, মনে করি আমি যদি এই সেন্টেন্সটা যদি এতটুকু মনে করি, তখন এটাকে আমি চাইলে পেসিভ করতে পারবো না। কেন? কারণ এটার কোনো অবজেক্ট এখানে কিন্তু নাই। অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস করা যাবে না। আচ্ছা, তাহলে যথেষ্ট গুরুত্ব আরোপ করতে পারি না। দ্য ফিউনিটিভ, এই ফিউনিটিভ মানে হচ্ছে যে শাস্তি, যেটা পানিশমেন্ট। এই যে ফানিশের আমরা দেখি ফানিশের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে ফিউনিটিভ। ইনফ্যাক্ট, শাস্তিমূলক প্রভাব অফ দ্য স্টেলমেট। স্টেলমেট মানে হচ্ছে যে যেটা অচল অবস্থা, যেটা কোনো কিছুকে একদম মানে স্থবির করে দেওয়া কোনো কিছু, এটাকে বলা হয় স্টেলমেট। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটা যেটা আমরা বলতে পারি এটা একটা আনস্টেবলও বলতে পারি, শব্দটাকে আনস্টেবল। তাহলে অচল অবস্থার প্রভাব। অ্যাট চট্টগ্রাম ফোর্ট, চট্টগ্রাম বন্দরে। উইথ প্রোটেস্টিং, এই যে দেখো উইথের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম, বাকি সকল প্রাইপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। প্রোটেস্টিং এমপ্লয়িজ, অর্থাৎ যে প্রতিবাদমূলক কর্মচারীদের কারণে। এই যে এমপ্লয়ি শব্দটাকে যদি বিশ্লেষণ করি, যেমন এমপ্লয় মানে নিয়োগ করা, এটা একটা ভার্ব, খেয়াল করেন। এটার পরে যখন ডবলি তখন এটা নাউন হয়ে গিয়েছে, ব্যক্তি। আবার যদি আমি এরকম বলতাম ইয়ার এমপ্লয়ার, এমপ্লয়ি মানে হচ্ছে যে কর্মচারী, আর এমপ্লয়ার মানে হচ্ছে যে মালিক। শব্দের পরে ইয়ার থাকলে সেটা মালিক বোঝাবে, ডবলি থাকলে সে কর্মচারী বোঝাবে, প্রতিনিধি বোঝাবে। অর্থাৎ কর্মচারীদের প্রতিবাদ। অ্যানাউন্সিং, আবার আরেকটা নন ফাইনাইট ভার্ব বা প্লাস আইএনজি, তারা ঘোষণা দিয়েছে। অ্যান কেন হয়েছে, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ইনডিফিনিট, অনির্দিষ্ট, ডেফিনিট থেকে ইনডিফিনিট আইএন যুক্ত করে এটা নেগেটিভ অর্থ করা হয়েছে।
রিজাম্পশন, রিজাম্প মানে বিরতি, তাহলে সংযুক্ত করে নাউন করা হয়েছে। বিরতি অফ দেয়ার স্ট্রাইক, তাদের ধর্মঘটের, অনির্দিষ্ট ধর্মঘট। ফ্রম সানডে, রবিবার থেকে। আফটার 2 ডে ব্রেক, 2 দিন বিরতির পরে আবার। তাহলে এখানে একটু দেখেন, এই যে এটা একটা কখন, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে প্রশ্ন থাকতে পারে 2 এর পরে এটা ফ্লোরাল কেন হলো না। 2 এর পরে 2 ডেজ হয়, আমরা যদি বলি, বাস্তবে যদি বলি এটা কি হবে? প্রিয় শিক্ষার্থী দেখেন, এটা হয় যদি 2 ডেজ, কিন্তু এখন কেন হলো না? কারণ এখানে এটা একটা নাউন, নাউনের আগে এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো ফ্লোরাল হতে পারে না। যদি এটা ব্রেকটা না থাকতো, এটা যদি নিজে নাউন হতো তখন এটা ফ্লোরাল হতো না। নাউনে ফ্লোরাল হয়, কিন্তু অ্যাডজেক্টিভ কখনো ফ্লোরাল হতে পারে না। আচ্ছা, ব্রেক এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে, তাহলে এখানে ফুল বাক্যটাকে আমরা কি বলতে পারি? ফুল বাক্যটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে 2 দিন পরে শনিবার থেকে যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট ঘোষণা করা হয়েছে কর্মচারী কর্তৃক চট্টগ্রাম বন্দরে, এই অচল অবস্থার ইমফ্যাক্টকে আমরা মানে যথেষ্ট শাস্তিমূলক হিসেবে কিন্তু গুরুত্ব আরোপ করতে পারি না, এটাকে শাস্তি হিসেবে ধরে নিতে পারি না, এভাবে বলা হচ্ছে। এই যে দেখেন, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে যদি আমি আপনাদেরকে যদি দেখাই বিস্তারিত, একটু হয়তো প্রত্যেকটা সেন্টেন্স পড়তে অনেক সময় লাগতেছে, একটু সময় লাগলে বিষয়গুলো এভাবে সূক্ষ্মভাবে কিন্তু বিশ্লেষণ করে প্রথমে এভাবে কিন্তু পড়তে হবে, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনাদের কিন্তু স্কিলটা বাড়বে। যে এই সেন্টেন্সটা মনে করেন এতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করি, এখানে আমি একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে এটা হচ্ছে যে একটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে যে সাবজেক্ট। অনেকগুলো নন ফাইনাইট ভার্ব পেয়েছি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা অ্যানাউন্সিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে কয়টা নন ফাইনাইট ভার্ব হয় সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কয়টা ফাইনাইট ভার্ব, কয়টা সাবজেক্ট। তা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হতেও পারে, নাও হতে পারে, একাধিকও হতে পারে। তখন এটা নন ফাইনাইট ভার্ব একদম অপশনাল, এটাকে আমরা বলবো এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। তবে এখানে আরেকটা গ্রামার রুল শিখতে পারি, একটা সিম্পল বা একটা ক্লজে যদি একটা ফাইনাইট ভার্ব হয় সেটা রুলস অনুসারে চেঞ্জ হবে। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বা ইনফিনিটিভ বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই 3টে ফর্মের মধ্যে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা আসি, এরপরটা দেখেন, দ্য স্ট্রাইক, এই ধর্মঘটটা, হুইচ রিলেটিভ প্রোনাউন, বিগান শুরু হয়েছিল অন ফেব্রুয়ারি 3, 3রা ফেব্রুয়ারি এটা শুরু হয়েছিল। ওয়াজ এ ট্রিগার্ড, ট্রিগার্ড মানে কি? বিষয়টাকে আরও বেশি একদম বাড়িয়ে দেওয়া, মানে এটা আস্তে থেকে, মানে যেটা আন্দোলন শুরু হয়েছে আস্তে থেকে এটা ইন্ধন একটু একটু বেড়েছে, একদম চরম লেভেলে পৌঁছে গিয়েছে। তাহলে এটাকে সাহিত্যের ভাষায় বলতে পারি, এটাকে আমরা এটা একটা হাইপারবোল, অর্থাৎ কোনো একটা বিষয়কে বাড়িয়ে বলার নামই হচ্ছে দ্য হাইপারবোল। ট্রিগার্ড বাই দ্য ইন্টারিম গভর্নমেন্টস ডিসিশনস, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্তের কারণে, সিদ্ধান্তে মানে এটা বিষয়টা আরও বেশি জটিল আকার ধারণ করেছে। ফেসিভ সেন্টেন্স, এটা ফেসিভে বলা হয়েছে, কাদের মাধ্যমে? অভ্যন্তরীণ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তেতে। টু হ্যান্ডেবল, এই হ্যান্ড এখানে কিন্তু ভার্ব, এটা ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম, হস্তান্তর করা, এটা একটা গ্রুপ ভার্ব। দ্য ফোর্টস, ফোর্টের র হল এখানে অ্যাপোস্ট্রফি আছে, এটা একটা পসেসিভ কেস, পসেসিভ অ্যাডজেক্টিভ। ম্যানেজমেন্ট, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, ভার্ব থেকে নাউন, অর্থাৎ বন্দরের ব্যবস্থাপনা কাদের কাছে দেওয়া হবে? টু ডিফি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হবে। এবং প্যারালাইজিং এক্সপোর্ট, প্যারালাইজিং যেটা আস্তে আস্তে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাক্টিভিটিস, যেটা রফতানি এবং আমদানি কর্মকাণ্ডকে একদম অচল করে দিয়েছে। ওই যে আমি বললাম স্টলমেটের কিন্তু সিনোনিম হচ্ছে যে প্যারালাইজিং। প্যারালাইজ কারা হয়? সচরাচর মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অনেক মানুষ অবশ হয়ে যায়, সেটাকে প্যারালাইজ বলা হয়েছে। তাহলে এখানে এক্সপোর্ট ইম্পোর্টকে এখানে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে।
এখানে আমরা এটাকে বলতে পারি এটা একটা পার্সনিফিকেশন, অর্থাৎ কোনো একটা বস্তুর বিষয়ের মধ্যে যখন আমরা কোনো ব্যক্তির বৈশিষ্ট্য দিই সেটাকে বলতে পারি এটা একটা পার্সনিফিকেশন। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে স্ট্রাইকটা 3রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে যে ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দরের ব্যবস্থাপনা হস্তান্তর করা হবে, এটা ঘোষণার পরে এটা আরও বেশি জটিল আকার ধারণ করেছে, যাহার ফলে রপ্তানি আমদানির কর্মকাণ্ডগুলো একদম অচল হয়ে পড়েছে। এই সেন্টেন্সটার মধ্যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই যে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ রিলেটিভ ক্লজ, এটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজ, আবার এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি, কারণ নাউনকে মডিফাই করে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। আবার ওয়াজ ট্রিগার এটা হচ্ছে একটা মেইন ক্লজ। এই একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা মেইন ক্লজ খুলবেন, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, নিখুঁতভাবে বলতে পারি। এরপরে বলা হচ্ছে লসেস। এই যে লুজের ভার্ব হচ্ছে দ্য লস, টু ট্রেডার্স ব্যবসায়ীদের, আর এক্সপেক্টেড টু মানে ব্যবসায়ীদের যে ক্ষতি সেটা আশা করা হচ্ছে, ফেসিভ অংশ, কারণ আশা অন্যদের মাধ্যমে আশা করা হচ্ছে। টু রান ইনটু যেটা পতিত হবে, গ্রুপ ভার্ব ইনফিনিটিভ, মিলিয়নস যেটা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এই জিনিসটা এভাবে বলা হচ্ছে। এটা একটা সিম্পল সেন্টেন্স। আমি এই অংশটা হচ্ছে তো ফার্স্ট ভিডিওতে আপলোড করব এই এডিটোরিয়ালটার, সেকেন্ড ভিডিওটা হচ্ছে যে আমি পরবর্তী স্টেজে আপলোড করার চেষ্টা করব। আপনারা পরবর্তী ভিডিওটা একটু দেখে নেবেন।